আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। বিসিএস আমরা জানি 47তম বিসিএস এর সার্কুলার হয়ে গিয়েছে অ্যান্ড ফর্ম ফিল আপও শুরু হয়ে গিয়েছে। সো এই যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমাদের যে ক্যাডার চয়েসের ব্যাপারটা রয়েছে, এই ক্যাডার চয়েসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা অল্প কিছু ভুল করে থাকি বা ছোটোখাটো কিন্তু মিস্টেক করে থাকি। যে মিস্টেকটা ক্যাডার চয়েসের ক্ষেত্রে যেমন ছোট বা সিলি মিস্টেক, কিন্তু এটা ক্যাডার পাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের মিস্টেক হয়ে দাঁড়ায়। সো এই ক্যাডার চয়েস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি বিসিএস সংক্রান্ত যে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সম্পর্কে আমাদের যারা নতুন বিসিএস ক্যান্ডিডেট তাদের প্রবলেম হয়, এই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। ফার্স্টেই হচ্ছে এদিকে আমি যে জিনিসগুলো লিখে রেখেছি মূলত এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল বিসিএস কি, সেকেন্ড হচ্ছে ক্যাডার কত ধরনের, থার্ড হচ্ছে পরীক্ষার মান বন্টন, ফোর্থ হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অযোগ্যতা, তারপরে হচ্ছে বয়স ও স্বাস্থ্য, দেন আসতে আমাদের বিসিএস ফর্মের 3টা যে অংশ পূরণ করতে হয় অ্যাপ্লিকেশন পূরণ করার সময় তখন, আর হচ্ছে ক্যাডার চয়েস দেওয়ার নিয়ম। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে আমাদের এটা যে ক্যাডার চয়েস দেওয়ার নিয়ম। এই জিনিসগুলো আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করার ট্রাই করব। হোপফুলি যাদের ক্যাডার চয়েস নিয়ে বা বিসিএস নিয়ে কোনো কনফিউশন রয়েছে, আপনারা আবেদন করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো আজকের ভিডিওতে সবগুলো সলভ হয়ে যাবে। সো ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে এই প্রশ্নগুলো এক একটা উত্তর দেওয়ার আগে দেখে নেই যে বিসিএস এর বিজ্ঞপ্তি। আমরা জানি যে এই 28 নভেম্বর 2024 সালে 47তম বিসিএস এর জন্য কিন্তু আমরা জানি যে সার্কুলার প্রকাশিত হয়েছে। এই 47তম বিসিএস এর সার্কুলারে মোট পদসংখ্যা হচ্ছে 3887টি, যেটা এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ। কিন্তু সর্বোচ্চ হওয়া সত্ত্বেও জেনারেল ক্যাডারের কথা যদি চিন্তা করি, সাধারণ ক্যাডার, তাহলে এখানে হচ্ছে 627টা পোস্ট, আর হচ্ছে প্রফেশনাল টেকনিক্যাল বা শিক্ষা ক্যাডার যেটা আছে এখানে হচ্ছে 2860টা পোস্ট রয়েছে। এই যে আবেদন শুরু হয়েছে গত 29 ডিসেম্বর, আমরা জানি 29 ডিসেম্বর। এই 29 ডিসেম্বর থেকে আবেদনটা চলবে হচ্ছে 30 জানুয়ারি 2025 পর্যন্ত। ওকে, সো যেহেতু আবেদন শুরু হয়ে গিয়েছে, এখন আমরা অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই হচ্ছে আমার পেজে বা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করেছেন যে ভাইয়া কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছি, প্রবলেমগুলো কী কী সেগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। সো এই যে আমাদের এই 3487টা পদের বিপরীতে যে আমরা আবেদন করব, আবেদনের ক্ষেত্রে এই যে ক্রাইটেরিয়াগুলো বা এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো প্রায় সময় আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়, সেগুলো নিয়ে আজকের ডিসকাশনগুলো হবে। প্রথম যে ডিসকাশন সেটা হচ্ছে বিসিএসটা আসলে কি। এটা আমরা যারা বিসিএস পরীক্ষা দিতে আসি তারা অলমোস্ট সবাই জানি। তারপরে একটু শর্টকাটে বলে রাখি যারা একদমই নতুন এই জিনিসটাতে, যে সরকারি চাকরি বা গভর্নমেন্ট জব আসলে দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে সামরিক, আর একটা হচ্ছে বেসামরিক। সামরিক এবং বেসামরিক। সামরিক জব কোনগুলো আমরা জানি যে আর্মি, নেভি, এয়ারফোর্স, প্রতিরক্ষা বাহিনীতে যে জবগুলো রয়েছে সেগুলো হচ্ছে সামরিক জব। এই যে বেসামরিক যে জায়গাটা রয়েছে, এই বেসামরিকে আসলে কিছু ক্লাসিফিকেশন রয়েছে। একগুলো সরাসরি সরকারি জব, যেগুলো হচ্ছে ফার্স্ট ক্লাসেরগুলো হচ্ছে ক্যাডার জব, নন ক্যাডার জব রয়েছে। দেন বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, তারপরে হচ্ছে লোকাল গভর্নমেন্টের কিছু জব, এগুলোই আসলে বেসরকারি জব নামে পরিচিত। এই বেসরকারি জবের মধ্যে আমরা ক্যাডার সার্ভিস বা ক্যাডার অফিসার নিয়োগ যে প্রক্রিয়া বা ক্যাডার অফিসার নেয়ার জন্য যে পরীক্ষাটা নেওয়া হয়, এটাকেই বলা হয় বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস। এটা জাস্ট একটা পরীক্ষার নাম, যার থ্রুতে আসলে ক্যাডার সার্ভিসের জন্য যোগ্য ব্যক্তিদেরকে করা হয়, ডিটেক্ট করা হয়, বা হচ্ছে পরীক্ষার মাধ্যমে যাদেরকে নির্বাচন করা হয়। এই বিসিএস পরীক্ষাটা যে নেয় বা কর্তৃপক্ষ, তাদেরকে বলা হচ্ছে বিপিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা শর্টকাটে বলি হচ্ছে পিএসসি। যে পিএসসি নিয়ে সংস্কার নিয়ে আমাদের এত আলোচনা। ওকে, সো বেসিক্যালি বিসিএসে কী হয়? বেসিক্যালি বিভিন্ন যে মন্ত্রণালয় রয়েছে বা সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে নেওয়ার জন্য, বিশেষ করে ক্যাডার যারা রয়েছেন তাদেরকে নেওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে শূন্য পদ দেওয়া হয়। এই শূন্য পদটা কাকে দেওয়া হয়? এই শূন্য পদগুলো দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। সাপোজ আমার বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে 2000 পোস্ট এই বছর ফাঁকা হয়েছে, ওকে, বা 2000 প্লাস মাইনাস কিছু পোস্ট ফাঁকা হয়েছে। এখন আমাদের 2000 জন ক্যাডার অফিসার দরকার, বা সাথে সাথে কিছু নন ক্যাডার অফিসারও বা হচ্ছে নন ক্যাডার কর্মকর্তা বা কর্মচারীও দরকার। ওকে, সো 2000 জন আমরা ক্যাডার পারপাসে যদি চিন্তা করি, তাহলে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের শূন্য পদগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া হবে যে এই বছর অর্থাৎ 2025 সালে আমার 2000 জন ক্যাডার অফিসার দরকার। সো জনপ্রশাসন মন্ত্রণালয় তখন কি করবে? এই 2000 শূন্য পদের চাহিদা পাঠাবে বিপিএসসির কাছে বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কাছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এবার আয়োজন করবে একটা পরীক্ষার, যে পরীক্ষাটা আমাদের বহুল আলোচিত বিসিএস নামে পরিচিত। ওকে, সো বিসিএস পরীক্ষার মাধ্যমে
ক্যাডার ডিটেক্ট করবে। কিভাবে করবে? এই যে বিপিএসসি একটা সার্কুলার প্রকাশ করবে যে এই বছর আমাদের 2000 জন ক্যাডার দরকার, এটার জন্য আপনারা ফর্ম ফিল আপ করেন। অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন এখানে 3.5 থেকে 4 লাখ শিক্ষার্থী হচ্ছে এই ফর্ম পূরণ করে, যেটা যোগ্যতা অ্যাটলিস্ট অনার্স হতে হবে আর 3 বছর মেয়াদি ডিগ্রি হলে মাস্টার্স থাকতে হবে। সো এই যে 2000 জন যে আমরা ডিটেক্ট করব বা নির্বাচন করব, এটার জন্য বিপিএসসি একটা সার্কুলার দেয়, যেটা হচ্ছে বিসিএস বিজ্ঞপ্তি নামে পরিচিত, অলরেডি প্রকাশিত হয়েছে আমরা জানি 28 তারিখে। হ্যাঁ, সো এই যে আমরা যে সার্কুলারটা হলো, সার্কুলারের পরে বিসিএস মানে পিএসসি যেটা করে, বিসিএস পরীক্ষার থ্রুতে 3টা পরীক্ষা নেয়। একটা হচ্ছে প্রিলি, একটা হচ্ছে রিটেন, আর একটা হচ্ছে ভাইভা। এই 3টা পরীক্ষা নেয়ার মাধ্যমে এই যে সকল পরীক্ষার্থী রয়েছে, এই পরীক্ষা থেকে প্রিলিমিনারিতে কিছু বাদ দিয়ে রিটেনে নেওয়া হয়, রিটেনে কিছু বাদ দিয়ে ভাইভার জন্য টিকানো হয়। আলটিমেটলি ধরলাম যে ভাইভায় 20,000 স্টুডেন্ট, অথবা ভাইভায় হচ্ছে 10,000 জন স্টুডেন্ট হচ্ছে ভাইভা পর্যন্ত গিয়েছে। এই ভাইভা, রিটেন এবং ভাইবার মার্ক যোগ করে যাদের একটা ক্রম করা হয়, প্রথম 2000 জনে যারা থাকে এদেরকে হচ্ছে ক্যাডার অফিসার হিসেবে সুপারিশ করা হয়। ওকে, সুপারিশ কেন? কারণ আপনারা দেখবেন যে যখন একটা রেজাল্ট হয় তখনই কিন্তু কেউ কারো ডেজিগনেশন দেয় না, বলে যে 41তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত অথবা অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। কেন সুপারিশপ্রাপ্ত? জাস্ট বিকজ পিএসসি বিসিএস পরীক্ষার মাধ্যমে এই 2000 জনকে একটা সিরিয়াল করেছে যে এই 2000 জন মেধার ভিত্তিতে সবচেয়ে এগিয়ে আছে সব কম্পিউটারের থেকে। এখন এই 2000 জনকে ফার্দার জনপ্রশাসন মন্ত্রণালয় আবার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন, ফার্দার যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো হবে, এরপর গ্যাজেট প্রকাশ হবে। ফাইনাল গ্যাজেটে যাদের নাম আসবে তারাই হচ্ছে বিসিএস এর গ্যাজেটেড হিসেবে পরিচিত হয়, ক্যাডার হিসেবে পরিচিত হয় অথবা কর্মকর্তা হিসেবে পরিচিত হয়। এই হোল প্রসেসটাই হচ্ছে বিসিএস। শর্টকাটে আমাদের সরকারি ক্যাডার সার্ভিসের জন্য লোক রাখবে, এই জিনিসটা জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিকে জানায়, পিএসসি বিসিএস পরীক্ষার আয়োজন করে। এটাতে মেধার ভিত্তিতে যতজন দরকার ততজনের একটা লিস্ট করা হয় এবং লিস্ট করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয় যে আপনি আমাকে তো বলছেন 2000 জন লাগবে, এই যে আমি 2000 জন পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করেছি, এদেরকে সুপারিশ করলাম, এখন ফার্দার প্রসিডিউরের মাধ্যমে আপনারা এনাদেরকে জয়েন করে নেন। এই হচ্ছে আমাদের বিসিএস একদম ইন এ শর্ট ওয়ে। ওকে, সো আমরা এখন আসি যে বিসিএস যে আছে, এই বিসিএস সার্ভিসের মধ্যে আসলে ক্যাডার কত ধরনের হয়। আমরা জানি ক্যাডার আছে টোটাল 26টা ক্যাটাগরিতে হচ্ছে ক্যাডার নির্বাচন করা হয়, কিন্তু মেইনলি গ্রসলি এটাকে 3টা ভাগে ভাগ করা যায় ক্যাডার সার্ভিসকে। এই ক্যাডারগুলো কি কি? একটা হচ্ছে সাধারণ ক্যাডার, একটা হচ্ছে শিক্ষা ক্যাডার, আর একটা হচ্ছে আমাদের প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। ওকে, তাহলে 3টা ভাগে বিভক্ত করা হয় মেইনলি ক্যাডারকে। কি কি? একটা হচ্ছে সাধারণ ক্যাডার, একটা হচ্ছে বা জেনারেল ক্যাডার আমরা যেটাকে বলি, একটা হচ্ছে শিক্ষা ক্যাডার, আর একটা হচ্ছে আমাদের কি ক্যাডার, আরেকটা হচ্ছে প্রফেশনাল অথবা টেকনিক্যাল ক্যাডার। ওকে, সো এটাকে মূলত সাধারণ ক্যাডার কেন বলা হয়? কারণ আমরা যেখান থেকেই পড়াশোনা করি না কেন, এটা হতে পারে পাবলিক ইউনিভার্সিটি, হতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটি, হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি, সাবজেক্টের কোনো বাইন্ডনেস নেই। আমার যদি 4 বছর মেয়াদি অনার্স থাকে অথবা 3 বছর ডিগ্রি করার পর যদি 2 বছর মেয়াদি মাস্টার্স থাকে, তাহলেই হচ্ছে আমরা এই ক্যাডারটার জন্য আবেদন করতে পারবো। অর্থাৎ একটু আগেই আমি যে বললাম যে এই যে ক্যাডারের সার্ভিসের মধ্যে হচ্ছে পদসংখ্যা যদিও 3487 জন, কিন্তু সাধারণ ক্যাডার 687, অর্থাৎ এই যে 687 জনকে নেওয়া হবে বিভিন্ন যে ক্যাডারে 13টা ক্যাটাগরি রয়েছে, এদেরকে এই 627 জন হচ্ছে সাধারণ ক্যাডার, যাদের জন্য কোনো সাবজেক্টের বাইন্ডনেস নেই। অর্থাৎ আমি কোন সাবজেক্ট আমার ব্যাকগ্রাউন্ড হতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্যাকগ্রাউন্ড হতে পারে ইতিহাস, ইসলামের ইতিহাস, ব্যাকগ্রাউন্ড হতে পারে জুলজি, বোটানি, যে কোনো ক্ষেত্রেই হচ্ছে এই পদগুলোর জন্য আমরা আবেদন করতে পারবো। বাকি যে প্রফেশনাল বা শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডার 2860 জন, এটার জন্য আমাদের সাবজেক্ট স্পেসিফিক হতে হবে। সাপোজ বাংলার জন্য এবার টিচার নেবে হচ্ছে 60 জন বা 80 জন, এই 60 জন বা 80 জনের জন্য কিন্তু আমাদের বাংলা সাবজেক্টে যারা অনার্স করেছে তাদের জন্যই শুধুমাত্র এই সুযোগটা থাকছে। তো এই জন্য হচ্ছে জেনারেল ক্যাডারটা আমরা জানি যে সবচেয়ে পাওয়ারফুল ক্যাডারগুলো হোল্ড করে হচ্ছে জেনারেল ক্যাডার। এই জেনারেল বা সাধারণ ক্যাডারের জন্য কম্পিটিশন অনেক বেশি হয়। এরপরেই আসে হচ্ছে শিক্ষা ক্যাডার কি? ওই যে আমি বললাম যে আমার অনার্সের এমন সাবজেক্ট হতে হবে যেগুলো কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো রয়েছে, সরকারি কলেজগুলো রয়েছে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, যেখানে সাবজেক্টিভ শিক্ষা মানে টিচার নিয়োগ দেওয়া হয়, এই টিচারগুলো নিয়োগ দেওয়া হয় কিন্তু শিক্ষা ক্যাডারের মাধ্যমে, যেটাকে হচ্ছে এখন আলাদা করার একটা প্রসিডিউর চলছে। আমরা বা শুনছি অনেক সময় যে শিক্ষা ক্যাডারকে আলাদা করা হবে। আরেকটা হচ্ছে প্রফেশনাল বা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, অর্থাৎ যার যে প্রফেশন, ডাক্তাররা বা ইঞ্জিনিয়াররা, তাদের
ইয়েতে গ্যাজেটেড হওয়ার জন্য, তাদের পেশায় গ্যাজেটেড হওয়ার জন্য বা সরকারি কর্মচারী হিসেবে করার জন্য যে পরীক্ষাটা বা যে ক্যাডারটা ডিটেক্ট করা হয় সেটাকেই বলা হয় প্রফেশনাল ক্যাডার। তাহলে ক্যাডার হচ্ছে মূলত এই তিন ধরনের, একটা হচ্ছে সাধারণ ক্যাডার বা জেনারেল ক্যাডার, একটা হচ্ছে শিক্ষা ক্যাডার বা এডুকেশন ক্যাডার, একটা হচ্ছে প্রফেশনাল বা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। এখন এই যে সাধারণ ক্যাডার, এটার জন্যই সবচেয়ে বেশি হাইপ, কারণ আমরা জানি যে পুলিশ, ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে কাস্টমস, অডিট, এই যে পদগুলো রয়েছে এগুলোকে কিন্তু জেনারেল ক্যাডার বা সাধারণ ক্যাডারের আওতায় করা হয়। এবারের যদি আমরা 47তমতে দেখি তাহলে আমাদের হচ্ছে বিসিএস প্রশাসন অর্থাৎ অ্যাডমিট ক্যাডারের জন্য এবার ক্যাডারের পদসংখ্যা হচ্ছে 200 জন, অর্থাৎ 200 জন অ্যাডমিন ক্যাডার নেওয়া হবে। সেম ওয়েতে হচ্ছে বিসিএস পররাষ্ট্র বা হচ্ছে ফরেন ক্যাডার যেটাকে আমরা বলি 15 জন নেওয়া হবে, পুলিশে নেওয়া হবে 100 জনকে, তারপরে আনসারে নেওয়া হবে হচ্ছে 8 জনকে, তারপরে হচ্ছে নিরীক্ষা ও হিসাবে নেওয়া হবে হচ্ছে 20 জনকে, এরকম বিসিএস কর বা ট্যাক্সেশনে নেওয়া হবে 104 জনকে, তারপর শুল্ক ও আবগারি অর্থাৎ কাস্টমস অ্যান্ড এক্সাইজ যেটা আছে সেটাতে নেওয়া হবে 50 জনকে। সো এইভাবে করে 13 নম্বরে দেখা যাবে বিসিএস খাদ্য, এখানে নেওয়া যাবে 1 জনকে। সো এই হচ্ছে মোটামুটি ক্যাডারের সম্পর্কে ধারণা, অর্থাৎ ক্যাডার মূলত 3টা ধরনের ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ ক্যাডার, একটা হচ্ছে শিক্ষা ক্যাডার, একটা হচ্ছে প্রফেশনাল অথবা টেকনিক্যাল ক্যাডার। ওকে, সো এরপরে যে জায়গাটা আসে হচ্ছে পরীক্ষার মান বন্টন। এই যে আমরা বিসিএসটা দিব, এই বিসিএসটা আসলে কিভাবে মানটা বন্টন করা হয় পরীক্ষা, বা কিভাবে এই যে এতজন অ্যাসপিরেন্ট থেকে হচ্ছে 2000 জনকে আমরা সিলেক্ট করব, বা ক্যাডারের জন্য এবার যেমন 3800 সামথিং, এই 3800 সামথিংকে কিভাবে হচ্ছে আমরা ডিটেক্ট করব। এটার জন্য প্রথম যে পরীক্ষাটা আমাদের পিএসসি আয়োজন করে সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি, যেটাতে মার্ক ডিস্ট্রিবিউশন থাকে 200 মার্কের, অর্থাৎ 200 মার্কের প্রিলির অ্যারেঞ্জমেন্ট করা হবে। সকল শিক্ষার্থী যারা হচ্ছে যাদের যোগ্যতা আছে বিসিএস দেওয়ার, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে যারা শুধুমাত্র প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তাদের জন্য আমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বিসিএস রিটেন এক্সাম। ওকে, সো বিসিএস এই যে রিটেন এক্সাম রয়েছে, বিসিএস রিটেন এক্সামটা মূলত হয় আমাদের 900 মার্কের। তবে যারা বোথ ক্যাডারে অথবা টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করবে, অর্থাৎ আমি যে বললাম ওই যে বিসিএস জেনারেল ক্যাডার, জেনারেল ক্যাডারের জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু শিক্ষা বা টেকনিক্যালে শুধুমাত্র যাদের সাবজেক্ট রয়েছে, ওই ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো পোস্ট রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এখন আমার যদি সাবজেক্ট থাকে, সাপোজ আমি বোটানিতে পড়েছি, এবছর বোটানির টিচার নেবে হচ্ছে 80 জন, তার মানে আমার হচ্ছে সাবজেক্টিভ ক্যাডার রয়েছে বা শিক্ষা ক্যাডার রয়েছে, পাশাপাশি আমার ইন্টারেস্ট রয়েছে আমি পুলিশ বা অ্যাডমিনের জন্য ট্রাই করব, অর্থাৎ সাধারণ ক্যাডারও দিতে পারবো। সো এইসব স্টুডেন্টদের জন্য কিন্তু বোথ ক্যাডারে অ্যাপ্লাই করার একটা সুযোগ রয়েছে। আর যারা বোথ ক্যাডারে অ্যাপ্লাই করবে তাদের জন্য এক্সট্রা নিজের সাবজেক্টের জন্য 200 মার্কের দিতে হয়। এই টোটাল 1100 মার্কের রিটেন এক্সাম হয়। ওকে, সো রিটেন এক্সাম যারা শুধু জেনারেলে অ্যাপ্লাই করবে তাদের জন্য 900 মার্কের, যারা হচ্ছে শুধু টেকনিক্যালে বা হচ্ছে শিক্ষা ক্যাডারে অ্যাপ্লাই করবে তাদের জন্য 900 মার্কের, কিন্তু যারা বোথ ক্যাডারে অ্যাপ্লাই করবে অর্থাৎ জেনারেল এবং প্লাস টেকনিক্যাল বা প্রফেশনাল, তাদের জন্য 1100 মার্কের আমাদের রিটেন এক্সামটা দিতে হয়। এরপরে এই রিটেনে যারা কোয়ালিফাই করে সেখান থেকে আমাদের আসে হচ্ছে বিসিএস ভাইভা, যেটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়। এই ভাইভা হচ্ছে 200 মার্কসের। এখন এই ভাইভা 200 মার্কসের এখন পর্যন্ত 45 পর্যন্ত রিটেন হয়ে গিয়েছে। আমি আল্লাহর রহমতে 43, 44, 45 তিনটাই হচ্ছে কোয়ালিফাই করেছিলাম প্রিলিমিনারি, 44-এ ভাইভা দিয়েছিলাম, ক্যান্সেল হয়ে গেল। এরপরে 100 মার্কের ভাইভা হওয়ার কথা ছিল, কিন্তু সম্ভবত 46 বিসিএস পর্যন্ত হচ্ছে 46 পর্যন্ত এই ভাইভাটা 200 মার্কেরই থাকবে, অর্থাৎ এই যে 900 প্লাস 200 টোটাল এই 1100 মার্কের খেলা হবে। কিন্তু 47 থেকে সম্ভবত এই ভাইবার মার্কটা কমে গিয়ে 100 মার্কের হবে, যার কারণে তখন টোটাল এই যে এখানকার মধ্যে 900 আর ভাইবার 100 মিলে হচ্ছে এই 1000 মার্কের এক্সাম হবে। এখন পর্যন্ত এটা আমরা জানি না যে কততম থেকে হচ্ছে 100 মার্কের ভাইবাটা এস্টাবলিশ হবে। তবে এখন আমরা 44-এর ভাইবা ক্যান্সেল হয়ে গিয়ে আবার নতুন করে দিতে হচ্ছে। আমি অলরেডি 44-এর ভাইবা দিয়ে দিয়েছিলাম, এখন ক্যান্সেল হয়ে আবার দিতে হচ্ছে। প্রথমে শুনেছিলাম যে এটা হচ্ছে 100 মার্কের এখন হবে, কিন্তু পরবর্তীতে শোনা যাচ্ছে যে এটা 200 মার্কেরই আসলে হচ্ছে। সো আমাদের আলটিমেটলি 1100 মার্কেই দিতে হচ্ছে। এখন এই যে রিটেনের যে ব্যাপারটা, রিটেনের যে 900 মার্ক রয়েছে এইখানের ডিস্ট্রিবিউশনটা আমাদের একটু বোঝার আছে। এই রিটেনের মধ্যে বাংলা যে সাবজেক্টটা রয়েছে, এই বাংলাতে হচ্ছে 200 মার্ক রিটেন হয়। এরপরে যে ইংলিশ রয়েছে, এই ইংলিশের মধ্যে হচ্ছে 200 মার্কের রিটেন হয়। এরপরে হচ্ছে ম্যাথ প্লাস মেন্টাল অ্যাবিলিটি, এমএ বা মানসিক দক্ষতা, এই দুইটা মিলে হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়। এরপরে হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স, এই বিজ্ঞানে হয় হচ্ছে 100 মার্কের পরীক্ষা। এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স, বিএ লিখলাম শর্টকাটে আমি, বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য হয় 200 মার্কের, এবং আইএ বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়গুলির জন্য হয় হচ্ছে 100 মার্কের। এই যে টোটাল হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 900 মার্কের এক্সাম হবে হচ্ছে একটা স্টুডেন্ট যখন জেনারেলে অথবা টেকনিক্যালে অ্যাপ্লাই করবে তাদের জন্য। কিন্তু যারা
এইটার পাশাপাশি হচ্ছে যারা শুধু টেকনিক্যালে অ্যাপ্লাই করবে, এটা গেল হচ্ছে আমাদের যারা জেনারেলে অ্যাপ্লাই করবে তাদের জন্য। জি, এরপরে যারা টেকনিক্যাল বা শিক্ষা ক্যাডারের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই বাংলা 200 জায়গায় 100 মার্কের এক্সাম দিতে হয়। আর এই বিজ্ঞানের যে জায়গাটা আছে এই বিজ্ঞানের মধ্যে 100 মার্কের এক্সাম দিতে হয় না। তাহলে এখান থেকে কমে গিয়ে 200 থেকে কমে গিয়ে এখানে হলো 700 মার্ক। এই 700-র সাথে তাদের সাবজেক্টিভ 200 মার্কের পরীক্ষা দিয়ে আবারও ওই 1100 মার্কের হচ্ছে 900 মার্কের হচ্ছে এক্সাম দিতে হয়। ওকে, 900 মার্কের এক্সাম দিতে হয়, 700 প্লাস 200 এই 900। আর যারা এই যে জেনারেল প্লাস টেকনিক্যাল অর্থাৎ বোথ ক্যাডারের জন্য অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই 900 মার্কের তো দিতেই হয়, এইটার সাথে আবার তাদের সাবজেক্টিভ 200 মার্কের এক্সাম দিতে হয়। এই 900 আর 200 1100 মার্কের এক্সাম দিতে হয়। এখন আপনি চিন্তা করতে পারেন যে ভাইয়া আমরা 900 মার্কের দিচ্ছি, যারা বোথ ক্যাডারে দিচ্ছে তারা 1100 মার্কের দিচ্ছে, তাহলে এখানে তো মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বৈষম্য থাকলো না। এরকম না, ব্যাপারটা যখন জেনারেলের ক্ষেত্রে কাউন্ট করে তখন এই 900 মার্কের মধ্যে তাদের মার্ক কত সেটা কাউন্ট করা হয়, যখন টেকনিক্যালের ক্ষেত্রে কাউন্ট করে তখন এই 200 মার্ক বাদ দিয়ে এখানের যে 200 মার্ক রয়েছে সেটা ধরে হচ্ছে কাউন্ট করা হয়। আমরা একটা জিনিস সবাই জানি যে বিসিএস প্রিলিমিনারির যে 200 মার্ক এটা কিন্তু আপনাকে নেয়ার জন্য না, এটা হচ্ছে আপনাকে বাদ দেওয়ার জন্য। অর্থাৎ 200 মার্কের মধ্যে একটা ন্যূনতম কাটমার্ক থাকে, এই কাটমার্ক যতজন পায় তারা রিটেন দেওয়ার যোগ্যতা অর্জন করে। তবে বিসিএস এর ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে এই প্রিলিমিনারির মার্কের কোনো ভ্যালু নেই, এটা শুধুমাত্র আপনার রিটেনের টিকিট পাওয়ার জন্য যে এক্সাম, আপনার যে রিটেন এবং ভাইভা রয়েছে এই যে 900 প্লাস 200 1100 মার্ক, বা সামনে ইন ফিউচার এটাকে 1000 মার্ক হয়তো বা করা হবে ভাইভাতে 100 মার্ক দিয়ে, এই 1000 মার্কেই মেইন খেলা। এই 1000 মার্কের মধ্যে সর্বোচ্চ পরিমাণ যে মার্ক পায় ওইটা থেকে শুরু করে প্রথম যে কয়জন ক্যাডার নেবে, সাপোজ এবার 3000 ক্যাডার নেবে, এই প্রথম 3000কেই হচ্ছে ক্যাডারের জন্য সুপারিশ করা হয়। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে বিসিএস পরীক্ষার মান বন্টন। মান বন্টনের পরে যে জায়গাটা আমাদের জন্য আসে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। আপনারা দেখবেন যে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ওখানের মধ্যে বেশ কিছু যোগ্যতা অযোগ্যতা দেওয়া রয়েছে। যারা আমরা বিসিএস পরীক্ষা দেবো তাদের অবশ্যই দায়িত্ব একবার হলেও বিসিএস সার্কুলারটা পড়ে নেওয়া। সার্কুলারটা পড়েও অনেক জায়গা বোঝা যায় না, যার কারণেই হচ্ছে আমার ভিডিওটা বানানো। আপনারা হয়তো বা এই ভিডিওটা দেখলে সার্কুলারের যে জায়গাগুলো বোঝা যায় না, পাশাপাশিভাবে ক্যাডার চয়েস লিস্টটা কীভাবে দেবেন এই বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো এই স্বাভাবিকভাবেই কিছু দেয়া আছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপরে হচ্ছে যাদের বিদেশি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আসতে ভুল করেও আগে বিয়ে করেন না, কারণ সরকারের অনুমতি ব্যতীত যদি কেউ বাইরের কান্ট্রির কোনো নাগরিককে বিয়ে করে তাদের কিন্তু বিসিএস দেওয়ার যোগ্যতা হারিয়ে যাবে। পাশাপাশিভাবে ওজন উচ্চতার কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু পরেই আসবে। তো এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য এগুলো সম্পর্কে আপনাদের একটু আইডিয়া নিতে হবে। এগুলো বললে ভিডিও বড় হয়ে যায়, এজন্য বলছি না। বয়স এবং স্বাস্থ্য, আমরা জানি যে এখন চাকরির বয়স 32 করা হয়েছে, আগে ছিল যেটা হচ্ছে 30 বছর পর্যন্ত। আর মুক্তিযোদ্ধা বা হচ্ছে প্রতিবন্ধী কোটাদের ক্ষেত্রে 32 ছিল, কিন্তু এখন গণহারে হচ্ছে সবার চাকরির বয়স 32। অর্থাৎ মোটামুটিভাবে যাদের জন্ম হচ্ছে 1 নভেম্বর থেকে বয়সটা কাউন্ট করা হয়, তাই যাদের জন্ম 1 নভেম্বর 1992 পর্যন্ত, 1992 তারা পর্যন্ত কিন্তু বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর 4 বার বিসিএস দেওয়ার যে রেস্ট্রিকশনটা রয়েছিল এটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখন যে যতবার ইচ্ছা ততবারই হচ্ছে বিসিএস প্রিলিমিনারিতে অংশগ্রহণ করতে পারবে যতদিন পর্যন্ত তাদের বয়স থাকবে। ওকে, সো 1 নভেম্বর আগে যদি কারো 30 হচ্ছে অক্টোবরেও কারো যদি জন্ম হয় তারাও কিন্তু আর বিসিএসে বসতে পারবে না। অর্থাৎ এই যে 1 নভেম্বর 2024 সাল পর্যন্ত যাদের এজ 32 বছর হবে তারাই শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারিতে বসতে পারবে, এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে পারবে না। আর ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর, অর্থাৎ 21 বছরেরও যাদের কম হবে তারাও কিন্তু বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের বয়সের ক্রাইটেরিয়া বিসিএসে। এর পাশাপাশি আমাদের বিসিএসে স্বাস্থ্যের একটা ব্যাপার স্যাপার রয়েছে, অর্থাৎ আমাদের ওজন উচ্চতার একটা ব্যাপার স্যাপার রয়েছে। এই ওজন উচ্চতার ব্যাপার স্যাপারের ক্ষেত্রে বিসিএস পুলিশ সার্ভিস এবং আনসার সার্ভিস যে দুইটা রয়েছে এটাতে একটু ওজন উচ্চতা তারতম্য রয়েছে অন্যান্য ক্যাডারের চেয়ে, কারণ এগুলো হচ্ছে ট্রেনিং বেসড সার্ভিস। তো যার কারণে হচ্ছে আপনি যখন সাধারণভাবে পুলিশ ক্যাডার হবেন আপনাকে ভারী ভারী ওয়েপন চালাতে হবে বা হচ্ছে এটার জন্য একটা অ্যাবিলিটি দরকার আছে, এজন্য কিন্তু এটাতে একটু ওজন উচ্চতা বেশি। আমরা দেখেছি যে বিসিএস পুলিশ এবং আনসারের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে 162.56 সেন্টিমিটার, এটাকে ধরা হয় 5 ফিট, এটাকে ধরা হয় হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি পর্যন্ত। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে এই হাইটটা লাগে 5 ফিট। এটা হচ্ছে শুধুমাত্র পুলিশ এবং আনসারের ক্ষেত্রে। এবং ওজনের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে অ্যাভারেজে 55 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে 46 কেজি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পুলিশ এবং আনসারের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা। আর এইটা বাদ দিয়ে যে অন্যান্য ক্যাডার সার্ভিসগুলো রয়েছে এই সার্ভিসের জন্য আমাদের পুরুষের হাইটের দরকার হয় হচ্ছে বরাবর 5 ফিট, আর মহিলাদের হচ্ছে 4 ফিট 8 ইঞ্চির মতো আর কি, 4 ফিট 8 ইঞ্চির মতো হচ্ছে হাইট দরকার হয় মহিলাদের ক্ষেত্রে। আর ওজনের দরকার হয় হচ্ছে এখানের ক্ষেত্রে 49 বা 50 কেজি, আর এখানের ক্ষেত্রে হচ্ছে প্রায় 44 কেজি।
এই হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। এখন এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্টটা দেখা যাচ্ছে, হাইয়েস্টটা দেওয়া নাই। অর্থাৎ আপনার কোনো কারণে হয়তো বা আপনার হচ্ছে বরাবর 5 ফিট 4 ইঞ্চি আপনি পুলিশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কিন্তু আপনার ওয়েট দেখা যায় যে আপনি ওভার ওয়েটেড, আপনার 5 ফিট 4 ইঞ্চি নিয়েই আপনি 80 কেজি। সো এগুলার কোনো হচ্ছে বাইন্ডনেস নাই, অর্থাৎ আপনি উপরের দিকে যতই হন আপনাকে ট্রেনিংয়ে নিয়ে গিয়ে কিন্তু সেই প্যারা দিয়ে চিকন বানায় ফেলা হবে। সো উপরের দিকের কোনো লিমিটেশন নাই, নিচের দিকের লিমিটেশন আছে। এই ওয়েটের ক্ষেত্রে আমি যদি বলি যে সাপোজ আমার হচ্ছে এখানে 55 কেজি ক্রাইটেরিয়া, আমার কোনো কারণে হচ্ছে 50 কেজি বা 52 কেজি, আমি অবশ্যই বিসিএস এর ফর্ম পূরণের সময় পুলিশ ক্যাডার পছন্দ দেব। কেন? কারণ এই ওয়েটের ব্যাপারটা কিন্তু প্রিলিমিনারির আগে আপনার জাস্টিফিকেশন হচ্ছে না, এগুলো জাস্টিফিকেশন হবে আফটার হচ্ছে আপনি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবেন, তারপরে যখন হচ্ছে ফার্দার মেডিকেল ভেরিফিকেশন হবে তখন। সো এতদিনে পান্তা ভাত বা অন্য অন্য জিনিস খেয়ে, দুধ ডিম খেয়ে ওজন বাড়ায় নেওয়া যাবে, ওজন বাড়ানোর ব্যাপারে ফ্যাক্ট না। তবে হাইটটা স্ট্রিক্টলি মেনটেন করা হয়, যাদের 5 ফিট 4 ইঞ্চির নিচে হাইট ছেলেদের ক্ষেত্রে তারা পুলিশ বা আনসারে অ্যাপ্লাই করবেন না। কারণ আমরা জানি যে বিসিএস এর ক্ষেত্রে যদি কোনো ভুয়া ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রার্থীতা বাতিল হতে পারে। কখনো কখনো দেখা যায় এমনভাবে রেস্ট্রিকশন দিয়ে দেবে যে আপনি ফার্দার কোনো বিসিএসও দিতে পারছেন না। সো হাইটের ব্যাপারে একটু সতর্ক থেকে, ওয়েটের ব্যাপারে একটু কমা বাড়া হলে সমস্যা নেই, একটু কম হলে এটা খেয়ে ভালো করে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদের অ্যাপ্লাইটা করতে হবে। এই হচ্ছে আমাদের বয়স এবং স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা। এরপরে যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বিসিএস ফর্মের 3টা অংশ। যখন আমরা বিসিএস ফর্ম ফিল আপ করতে যাব, দেখব যে আমরা বিসিএস ফর্মের 3টা অংশ রয়েছে। প্রথম যে অংশটা রয়েছে সেগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফো, পার্সোনাল ইনফরমেশন কি? আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার স্থায়ী ঠিকানা কোথায়, অস্থায়ী ঠিকানা কোথায়, এগুলো সম্পর্কে কারো কোনো কনফিউশন থাকার কথা না। কারণ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন যেগুলো আমরা জানি সারা জীবন পূরণ করে আসছি সেগুলাই। পার্সোনাল ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে অনেকের হচ্ছে আপনারা একটু কনফিউশনে ভোগেন যে ভাইয়া আমার হচ্ছে আইডি কার্ডে এবং সার্টিফিকেটের মধ্যে মায়ের নাম আছে হচ্ছে রেজিনা বেগম, কিন্তু ইয়াতে গিয়ে মায়ের আইডি কার্ডের মধ্যে রেজিনা বানু আছে, তো এই ক্ষেত্রে কি হবে? সো এই আইডি কার্ড সংক্রান্ত যে প্রবলেমগুলো, এটা আপনারা মাথায় রাখবেন যে আপনার সার্টিফিকেট, এবং আপনার আইডি, ভোটার আইডি, এই দুইটাতে যদি আপনার বাবা মায়ের নাম সেম থাকে, তাহলে বাবা মায়ের ভোটার আইডি বা ইয়াতে যদি একটু এপাশ ওপাশ হয় তাহলে কোনো প্রবলেম নাই। তবে আপনার সার্টিফিকেট এবং আইডিতেই যদি জিনিসগুলো আলাদা আলাদা থাকে, তাহলে যে কোনো একটা আপনার চেঞ্জ করতে হবে। সেটা আইডি বা সার্টিফিকেট যে কোনো একটা অ্যাপ্লাই করে সবগুলো এক ধরনের করে নিতে হবে। নিজেদের আইডি এবং সার্টিফিকেট ক্লিয়ার রাখতে হবে। বাবা মায়ের আইডি এবং সার্টিফিকেটে যদি ছোট ছোট কোনো ভুল টুল থাকে নিকনেমের ক্ষেত্রে বা হচ্ছে ওই যে টাইটেলের ক্ষেত্রে, তাহলে ওইটা কোনো প্রবলেম হয় না। সাধারণত নিজেদের সার্টিফিকেট এবং আইডি যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্লিয়ার রাখতে হবে। এই গেল আমাদের পার্সোনাল ইনফরমেশন। দ্বিতীয় যে পার্টটা থাকে ফর্মের দ্বিতীয় অংশে থাকে হচ্ছে একাডেমিক রেজাল্ট, একাডেমিক ইনফো। একাডেমিক ইনফো কি? আপনার এসএসসি রেজাল্ট কি, আপনার এইচএসসি রেজাল্ট কি, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, সেখানে সিজিপিএ কত, এগুলো হচ্ছে একাডেমিক ইনফরমেশনগুলো দিতে হয়, পাসিং ইয়ার এগুলো দিতে হয়। আর 3 নাম্বার যে জায়গাটা আছে, এই জায়গাটাই আসলে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাডার চয়েস লিস্ট। এই ক্যাডার চয়েস লিস্টটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে যদি আপনি একটা সিলি ভুল করেন, আপনার ক্যাডার প্রাপ্তির ক্ষেত্রে একটা মারাত্মক রকমের সমস্যা হতে পারে। সো এই জায়গাটা যেহেতু খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এই জন্য এটা নিয়ে আমরা একটু আলাদাভাবে আলোচনা করি। ক্যাডার চয়েস লিস্ট আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের ক্যাডার চয়েসের ক্ষেত্রে সাধারণত যে ক্যাডারগুলোকে ভালো ভাবা হয়, সেই ক্যাডারগুলোকেই হচ্ছে আগে প্রায়োরিটি দেওয়া হয়, পরে যে ক্যাডারগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে নিচের দিকে দেওয়া হয়। প্রথমে আমরা জেনারেল ক্যাডারগুলো সাধারণত দেই, এরপরে যদি আমাদের টেকনিক্যাল বা প্রফেশনাল বা শিক্ষা ক্যাডার থাকে, তাহলে সেগুলোকে আমরা সাধারণত প্রোভাইড করি। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে 2 ধরনের সমস্যা হয়। সাপোজ আমি হচ্ছে যে আমার বোথ ক্যাডারে হচ্ছে অ্যাপ্লাই করা আছে। বোথ ক্যাডারে অ্যাপ্লাই মানে কি? আমি একদিকে আমার ইচ্ছা আছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট হওয়ার, দ্বিতীয় দিকে আমার ইচ্ছা আছে টিচার হওয়ার। কিন্তু আমি চিন্তা ভাবনা করছি যে আমার তো টিচিং প্রফেশন ভালো লাগে, আমি শিক্ষা ক্যাডারটাকে দিয়ে দেই। আমি 1 নম্বরে ক্যাডার চয়েস লিস্টে 1 নম্বরে দিলাম আমি হচ্ছে শিক্ষা, 2 নম্বরে গিয়ে দিলাম হচ্ছে আমি পুলিশ অথবা প্রশাসন, 3 নম্বরে গিয়ে দিলাম আমি পররাষ্ট্র। তো এই ধরনের আমি ক্যাডার চয়েস লিস্ট দিলাম। কিন্তু এই ধরনের ক্যাডার চয়েস লিস্ট আমি যখনই দেবো তখন একটা সমস্যার সম্মুখীন হব। কী ধরনের প্রবলেম? সেটা হচ্ছে আমি জানি যে রিটেনের মধ্যে আমি 900 মার্কের রিটেন দিয়ে এসেছি, আমি ভাইভা 200 মার্কের দিয়েছি। ওকে, সো সাধারণভাবে শিক্ষা ক্যাডার পাওয়ার জন্য তুলনামূলক এই ক্যাডারগুলোর চেয়ে কম মার্কের প্রয়োজন হয়। এই যে 1100 মার্কের মধ্যে আমি ধরলাম যে এই 1100 মার্কের মধ্যে
আমি ধরলাম যে ইয়ে পাওয়ার জন্য, শিক্ষা ক্যাডার পাওয়ার জন্য আমার টোটাল মার্কের প্রয়োজন হয় হচ্ছে 600, যেখানে পুলিশ ক্যাডার পাওয়ার জন্য আমাদের মার্কের প্রয়োজন 670 বা হচ্ছে 80, এরকম একটা আমি ধরে নিলাম, এটা একটা এস্টিমেশন, একদম শিওর বলছি না। হ্যাঁ, তো আমি কি করেছি, আমি বোথ ক্যাডারে দিয়েছি এবং আমি প্রথমেই দিয়েছি শিক্ষা ক্যাডার, তারপরে দিয়েছি পুলিশ, তারপর পররাষ্ট্র, তারপর আদার্স যে ক্যাডারগুলো রয়েছে এগুলো দিয়েছি। এখন যখনই আমি শিক্ষা ক্যাডার আগে দিয়ে দিব, আমাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে আমার ফার্স্ট চয়েসের উপর। যে কোনো কারণেই হোক, আমি রিটেনের মধ্যে বা রিটেন ভাইবা মিলিয়ে মার্ক এসছে আমার 680। এখন আমি একটা হিউজ মার্ক ক্যারি করছি, 680 মার্ক, কিন্তু দেখা যাচ্ছে যে 680 মার্ক ক্যারি করার পরেও আমাকে পুলিশ পাওয়ার জন্য 670 মার্ক দরকার, কিন্তু পুলিশ না দিয়ে দিয়েছে শিক্ষা ক্যাডার। কেন? জাস্ট বিকজ আমি আমার ক্যাডার চয়েস লিস্টে ফার্স্টের দিকেই দিয়েছি হচ্ছে শিক্ষা ক্যাডার, যার কারণে আপনি অনেক বেশি মার্ক ক্যারি করার পরেও, যেহেতু এই ক্যাডারগুলোতে বেশি মার্কের প্রয়োজন হয়, এই মার্ক থাকার পরেও আপনি পেয়ে যাবেন শিক্ষা ক্যাডার, কারণ আপনাকে আপনার যত বেশি মার্ক থাকুক না কেন প্রথমে দেওয়া হবে আপনাকে ফার্স্ট চয়েস। এবং এইভাবে ক্যাডার চয়েস দেওয়ার ফলে আপনার প্রতি ভাইভা বোর্ডের মধ্যেও একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে, কারণ এই যে আপনি কিন্তু ভালোভাবেই জানেন যে পুলিশ এবং পররাষ্ট্র এগুলো খুবই এলিট শ্রেণীর ক্যাডার। সো আপনি এগুলো জানার পরেও আপনার যদি ডেডিকেশন থাকবেই শিক্ষা ক্যাডার দেয়া, তাহলে আপনি শিক্ষা ক্যাডার দিয়ে অন্য ক্যাডারগুলো কেন দিলেন? কারণ আপনি ভালোভাবেই জানেন যে এই মার্কটা, এই 600 মার্ক আপনি হচ্ছে শিক্ষা ক্যাডারের জন্য যে মার্ক, পুলিশ বা প্রশাসনের চেয়ে তার চেয়ে অনেক বেশি মার্কের প্রয়োজন। অর্থাৎ আপনি একটা লোয়েস্ট মার্ক পেয়ে কিন্তু ক্যাডার হয়ে যাচ্ছেন, তা অন্যগুলো তো পাওয়ার প্রশ্নই আসে না। এই জন্য ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কি ক্যাডার চয়েস লিস্ট সম্পর্কে কোনো আইডিয়াই নাই। এই জন্য যারা আপনারা ডেডিকেটেড যে আমার প্রফেশনাল ক্যাডার বা শিক্ষা ক্যাডারই দরকার, তারা শিক্ষা ক্যাডার যদি ফার্স্টে দিতে চান, তাহলে অন্য কোনো জেনারেল ক্যাডার দেওয়ার দরকার নাই লিস্টের মধ্যে, কারণ দিলেও পাবেন না। একদম নিচের দিকে যেগুলো আছে 8 নম্বরের পরে যেগুলো আছে 8 থেকে 13, সেগুলো হয়তো বা দিতে পারেন, কিন্তু প্রথম যে 3 থেকে 4টা ক্যাডার আছে, অ্যাটলিস্ট হচ্ছে বিসিএস কর কাস্টমস পর্যন্ত আনসার পর্যন্ত, সেগুলো ক্যাডার কিন্তু এটার পরে দেয়া যাবে না, কারণ আপনি দিলেও পাবেন না। শিক্ষার পরে যদি দিতে হয়, নিচের দিকে যে স্বাস্থ্য ক্যাডার আছে, রেলওয়ে ক্যাডার আছে, তথ্য ক্যাডার আছে, সেগুলো আপনি দিতে পারেন, এর উপরে যাবেন না। সো এইটা হচ্ছে একটা প্রসেস, যে আপনি যদি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করেন এবং আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি একদম হচ্ছে পুলিশ বা পররাষ্ট্র এগুলো পেলাম, তারপরে হয়তো বা আমি যদি শিক্ষা পাই তাহলে আমার হচ্ছে ভালো হয়, তখন অবশ্যই প্রথম 3-4টা এলিট ক্যাডার দিয়ে তারপর শিক্ষা ক্যাডারটা দেবেন, যাতে করে আপনার মার্ক এই লেভেলের না থাকলেও আপনি শিক্ষা ক্যাডারটা পান। তবে যদি শিক্ষা সবার উপরে দিয়ে দেন, আপনার মার্ক যত বেশি থাকুক না কেন, আপনি 1100-র মধ্যে যদি 800 মার্কও পান, তাহলে কিন্তু শুধুমাত্র আপনার জন্য শিক্ষা ক্যাডারই বরাদ্দ থাকবে। দ্বিতীয় যে জায়গাটা থাকে, যে জায়গাটা আমরা ভুল করি, সেটা হচ্ছে শুধু সাধারণ ক্যাডার যাদের বা জেনারেল ক্যাডার যাদের, তারা আমরা কি করি অনেক সময়, তারা এই যে এখানে যদি আমি ক্যাডার চয়েস লিস্টটা দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই যে এখানে প্রথমের দিকে দেখা যায় যে বিসিএস, প্রশাসন, তারপরে পুলিশ, তারপরে হচ্ছে নিরীক্ষা, তারপর কর, তারপর শুল্ক আবগারি। এখন আপনি একটা চয়েস লিস্ট নিচের মতো করে ক্রিয়েট করলেন, যেখানে আপনি চিন্তা করলেন আচ্ছা হয়তোবা সবচেয়ে ভালো মার্ক যারা পায় তাদেরকে ফার্স্ট ক্যাডারটা দেওয়া হয়, তারপরে মনে হয় মার্ক একটু কম গেলে তারপরে মনে হয় নিচের দিকে সেকেন্ড বা থার্ড চয়েসটা দেওয়া হয়। আপনি অতিরিক্ত চালাকি করতে গিয়ে কি করছেন, আপনি বিসিএস তথ্য ক্যাডার দিয়েছেন 1 নম্বরে, তথ্য ক্যাডার দিয়েছেন 1 নম্বরে, তারপর 2 নম্বরে দিয়েছেন হচ্ছে রেলওয়ে, 3 নম্বরে গিয়ে দিয়েছেন হচ্ছে পুলিশ, 4 নম্বরে গিয়ে দিয়েছেন হচ্ছে আপনি অ্যাডমিন বা হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য আর কি। তো দেখা গেল যে প্রশাসন ক্যাডার, তো অ্যাডমিন বা প্রশাসন, তো আপনি দেখা গেল যে আপনি চিন্তা করছেন যে আমি হচ্ছে তথ্য বা রেলওয়ে আগের দিকে দেই, আমার যদি মার্ক কম থাকে 1 নাম্বার বা 2 নাম্বার ক্যাডারটা আমি পাবো না, কিন্তু 3-4 নাম্বারটা তো চলে আসতে পারে। ব্যাপারটা মোটেই এরকম না, ব্যাপারটা ইজ অল অ্যাবাউট আপনি হচ্ছে রিটেন এবং ভাইভা মিলে কতটুকু মার্ক ক্যারি করছেন। আপনার সাপোজ রেলওয়ে ক্যাডার পাওয়ার জন্য দরকার হচ্ছে 620, আর সেখানে পুলিশ পাওয়ার জন্য আমি একটু আগে বললাম 670 দরকার, অথবা অ্যাডমিন পাওয়ার জন্য হচ্ছে 675, এরকম একটা মার্ক দরকার। এখন কোনো কারণে আপনি যদি 670 বা 675 বা 680ও পান, আপনাকে কিন্তু এই 3 নাম্বার বা 4 নাম্বারে পুলিশ অ্যাডমিন দেওয়া হবে না, আপনাকে প্রথম ক্যাডারটা দেওয়া হবে, তথ্য ক্যাডার দেওয়া হবে। আর আপনি যদি কোনোভাবে টেনে টুনে তথ্য ক্যাডারের মার্কটাও পান, তারপরেও আপনি তথ্য ক্যাডার পাবেন। কিন্তু আপনি কোনো কারণে যদি 600 মার্ক পান, তাহলে কিন্তু আপনি একটা ক্যাডারও মানে কোনোভাবে ভাববেন না যে আমি 600 মার্কে হচ্ছে তথ্য ক্যাডার ফার্স্ট চয়েস পাইনি, তার মানে এর পরের চয়েস রেলওয়ে চয়েসটা বা হচ্ছে পুলিশ বা অ্যাডমিন আমি পেয়ে যাব। এটা মোটেই এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে আপনার টোটাল মার্ক কেমন আসবে এবং ওই ক্যাডার পাওয়ার জন্য ওই বছর কেমন মার্ক রয়েছে সেটা আছে কিনা। আপনি অনেক ভালো মার্ক পেয়েও আপনার যদি ক্যাডার চয়েসে চালাকি করে তথ্য ক্যাডার উপরে দেন যে আমি সেকেন্ড বা থার্ড চয়েসটা পাবো, তাহলে পুরোপুরিভাবে ভুল। 670 বা 80 পাওয়ার পরেও আপনি কিন্তু তথ্য ক্যাডারই পাবেন। এদিকে হচ্ছে 600 পাওয়ার পরেও কিন্তু আপনি তথ্য ক্যাডারও পাবেন না। সো ব্যাপারটা এরকম যে আপনি যত বেশি মার্কই পান না কেন, আপনার ক্যাডার চয়েস লিস্ট যদি ঠিক না থাকে, আপনি যদি ভুল করে কম যে প্রায়োরিটাইজ যে করা হয় যে ক্যাডারগুলোকে, সেগুলো যদি উপরের দিকে যান, তাহলে বেশি মার্ক পেয়েও আপনি সেই ক্যাডারটাই পাবেন, আদারওয়াইজ
ওয়াইজ অন্য কোনো ক্যাডার আপনি পাবেন না। এই জন্য ক্যাডার চয়েসের ক্ষেত্রে আপনাদের যাদের ইচ্ছা আছে যে এলিট শ্রেণীর ক্যাডারগুলো যেগুলো পররাষ্ট্র, পুলিশ বা হচ্ছে অ্যাডমিনের জন্য দেওয়ার জন্য, সেগুলোকে উপরের দিকে দিয়ে তারপরে যদি কারো শিক্ষা ক্যাডারের প্রতি ইন্টারেস্ট থাকে যে আমি টিচার হব, আমার ডেডিকেশন আসতে, তারপরে আপনি শিক্ষা ক্যাডার দিতে পারেন। কিন্তু যাদের একদম হাইলি ডেডিকেটেড, যারা যে আমি শিক্ষা ক্যাডার ছাড়া অন্য কোনো ক্যাডারে চাকরি করবো না, তারা শুধুমাত্র এডুকেশন ক্যাডার দিয়ে শিক্ষাটা দিয়ে দেবেন। তবে শিক্ষাকে 5 বা 6 নম্বরে রাখবেন যদি আপনারা এখান থেকে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, তারপরে হচ্ছে নিরীক্ষা, হিসাব, কর, শুল্ক এগুলো দিতে চান। কিন্তু এর উপরেও একটা কথা আছে, যদি কোনো কারণে আপনার মনে হয় প্রশাসন বা পুলিশে হলে আমি জব করব, তাছাড়া অন্য কোনো জবের বদল আমার শিক্ষা ক্যাডারই ভালো, তাহলে প্রশাসন আর পুলিশ দিয়ে তারপরে 3 নম্বরেই আপনি হচ্ছে শিক্ষাটা দিয়ে দিতে পারেন। তবে শিক্ষাটা সবার উপরে দিলে আপনি কোনোভাবেই আর অন্য কোনো এলিট ক্যাডার পাবেন না, এইটুকু হচ্ছে গ্যারান্টি। সো ক্যাডার চয়েসের ক্ষেত্রে এই জিনিসটা কখনোই ভুল করবো না আমরা, কারণ যদি দেখা যায় যে আমরা অতিরিক্ত চালাকি করতে গিয়েছি, নর্মাল ক্যাডার উপরের দিকে দিয়েছি, তারপরে হচ্ছে বড় এলিট ক্যাডারগুলো দিয়েছি, তাহলে কিন্তু কখনোই এগুলো আসবে না। কারণ আপনার মার্ক তখন যতই বেশি থাকুক না কেন, আপনার ফোকাস করবে বা প্রায়োরিটিস করবে কিন্তু আপনার ফার্স্ট ক্যাডার চয়েস যেটা, সেটাকে। আরেকটা ক্ষেত্রে আমরা যেই ভুলটা করি ক্যাডার চয়েসের ক্ষেত্রেই হচ্ছে আরেকটা ভুল হয়ে থাকে আমাদের, সেটা হচ্ছে সবগুলো ক্যাডার চয়েস লিস্টের মধ্যে না দেয়া। সাপোজ আমার এই 7টা পর্যন্ত খুব ফেভারিট, আমি 7 নাম্বার পর্যন্ত দিয়েছি, এরপরে আমি আর ক্যাডার চয়েস দিইনি যে আমি এগুলা ক্যাডার পাইলে পাবো, না পাইলে নাই, এরপরে কি হবে হবে। তো যার কারণে কি হয়, আপনি সাপোজ আপনি এই তথ্যটা পর্যন্ত লাস্ট দিয়েছেন, তথ্য বিসিএস তথ্য, এই তথ্যটা আপনার লাস্ট ক্যাডার চয়েস দেয়া আছে। এই তথ্য ক্যাডার পাওয়ার জন্য হয়তোবা এই বছর দরকার হয়েছে 610 মার্ক, ওকে। আর এর পরপরেই যে ক্যাডারটা রয়েছে, ধরেন যে 8 নাম্বারে আপনি বিসিএস ডাক রয়েছে, হ্যাঁ, কিন্তু ডাকটাকে আপনি ইয়ের মধ্যে দেন নাই, চয়েস লিস্টের মধ্যে দেননি, তখন ঘটনা কি হবে? ঘটনা হবে আপনি যদি 610 মার্ক ক্যারি করতে পারেন রিটেন প্লাস ভাইবা মিলে, আপনি তথ্য ক্যাডার পেয়ে যাবেন। কিন্তু কোনো কারণে ডাক ক্যাডারটা পাওয়ার জন্য মার্কের দরকার হচ্ছে 605 মার্ক, হ্যাঁ, কিন্তু 605 মার্ক যেহেতু ডাক ক্যাডার পাওয়ার জন্য দরকার, কিন্তু আপনি ডাক ক্যাডার লিস্টের মধ্যে, চয়েস লিস্টের মধ্যেই দেননি, আপনি পেয়েছেন 608 কোনো কারণে। এই 608 পাওয়ার পরেও আপনার কিন্তু ক্যাডার লিস্টের মধ্যে নাম আসবে না, কারণ আপনি ডাক থেকে নিচের দিকের ক্যাডারগুলো দেননি। ডিরেক্ট আপনার এখান থেকে চলে যাবে হচ্ছে নন ক্যাডারে নাম, নন ক্যাডার। যদিও আপনি ক্যাডার হওয়ার মতো একটা মার্ক পেয়েছেন, কারণ বিসিএস ডাক ক্যাডার হয়তো বা 605-এই চলে আসতেছে, আপনি 608 পেয়েছেন, কিন্তু যেহেতু আপনি লিস্টের মধ্যে টোটাল সবগুলো জেনারেল ক্যাডার দেননি, যার কারণে আপনার আর এখানে কোনো চয়েসে না এসে আপনার নন ক্যাডারে চলে যাবে। কিন্তু আপনার একটা বন্ধু যে হচ্ছে 8 নম্বরে ডাক দিয়েছে, 9 নম্বরে হচ্ছে কোনো কারণে হচ্ছে অন্য কোনো একটা ক্যাডার দিয়েছে, পরিবার পরিকল্পনা দিয়েছে, পরিবার পরিকল্পনা দিয়েছে, তো পরিবার পরিকল্পনা কোনো কারণে 600 মার্কে পরিবার পরিকল্পনা এবার নেওয়া হয়েছে। সো আপনি 608 মার্ক পেয়েছেন, কিন্তু ক্যাডার লিস্টের মধ্যে নিচের দিকের ক্যাডারগুলো দেননি, তথ্যের পরে ডিরেক্ট আপনি চলে যাবেন নন ক্যাডারে। আপনার একটা বন্ধু যে লাস্টে পর্যন্ত পরিবার পরিকল্পনা পর্যন্ত ক্যাডার চয়েস লিস্ট দিয়েছে, সে যদি 600 মার্কও পায়, 600 মার্ক পেয়েও যদি ক্যাডার চয়েস লিস্টে তার পরিবার পরিকল্পনা থাকে, তার কিন্তু পরিবার পরিকল্পনা ক্যাডার চলে আসবে। অর্থাৎ আপনি 608 পেয়েও নন ক্যাডার, আরেকজন 600 পেয়েও কিন্তু পরিবার পরিকল্পনা ক্যাডার। ক্যাডার তো ক্যাডারই, ও যদিও এলিট থেকে আস্তে আস্তে করে ক্যাডারের ধরন রয়েছে, কিন্তু তারপরেও ক্যাডার কথাটার মধ্যে তো একটা অন্যরকম একটা ভাবসাব রয়েছে। যার কারণে আপনারা যখন ক্যাডার চয়েস লিস্ট দেবেন, অবশ্যই উপরে 7-8টা ক্যাডার নিজের পছন্দ মতো সাজিয়ে দেবেন। তারপরে যতগুলো ক্যাডার আপনার দেয়া যায় জেনারেলে, অবশ্যই সবগুলো দেওয়ার ট্রাই করবেন। এতে করে কি হবে, নন ক্যাডারে যাওয়ার চেয়ে আপনার এখানকার কিন্তু পসিবিলিটি বেশি। আর আপনারা এখন জানেন যে নন ক্যাডার পোস্ট অনেক কম, এবার সম্ভবত 200 সামথিং, 216 বা এরকম সামথিং কিন্তু মাত্র 47তম বিসিএস এর জন্য নন ক্যাডার রয়েছে, যেখানে 38তম বলেন বা হচ্ছে 40তম বলেন বা 41তম বলেন, এগুলাতে কিন্তু 3.5 বা 3.5 থেকে 4 হাজার নন ক্যাডার পোস্ট ছিল। আর বর্তমান সময়ে হচ্ছে সৌরভ স্যার আসার পর থেকে আপনারা জানেন যে নন ক্যাডার পোস্ট অনেক কমিয়ে দিয়েছে, যেটা বেকার বন্ধ একদমই না, কারণ বিসিএসটা অনেকেই দিতে হচ্ছে, শুধুমাত্র ক্যাডার নয়, নন ক্যাডারের অনেক ভালো ভালো শ্রম মন্ত্রণালয়ের হচ্ছে ইন্সপেক্টর, তারপরে হচ্ছে আপনার সিআইডি, অনেকগুলো কিন্তু নন ক্যাডার ভালো ভালো জব রয়েছে, যেগুলো কিছু কিছু বিসিএস ক্যাডারের চেয়েও ভালো ভালো জব, হ্যাঁ, মানে নিচের দিকের ক্যাডারগুলোর চেয়ে। তো সেগুলোতে এখন যেহেতু সুযোগ কমে যাচ্ছে, তার কারণে আপনারা যখন লিস্ট দিবেন, প্রথম 7-8টা নিজের পছন্দ অনুযায়ী খুব সুন্দর করে ক্যাডারগুলো সাজানোর পরে বাকি ক্যাডারগুলো অবশ্যই লিস্টের মধ্যে দিয়ে দেবেন। তাহলে হবে কি, যে আপনাদের যদি মার্কের একটু তারতম্য থাকে, তাহলে একটা ক্যাডার না আসলেও লাস্টের দিকে একটা ক্যাডার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ক্যাডার চয়েস দেওয়ার যে নিয়মটা, সেটা সম্পর্কে আলোচনা করলাম। হোপফুলি আপনাদের যে প্রশ্নটা মনের মধ্যে ছিল, এগুলো হচ্ছে মোটামুটিভাবে ক্লিয়ার। এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু জানি আমার জানা থেকে আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করব। আর সবার জন্য 47-এর জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।